আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি এইচএসসির উচ্চতর গণিতের প্রথম পত্র নিয়ে এবং প্রথম পত্রের প্রথম যে চ্যাপ্টারটি অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সেটি মূলত আমরা আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমরা নির্ণায়ক ম্যাট্রিক্সের উপরে 7টি লেকচার নিয়ে ফেলেছি। আজকে আমরা 8তম লেকচারে পদার্পণ করেছি। আজকের ক্লাসটি যারা প্রথম দেখছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে বিগত 7টি ক্লাস সিকোয়েন্স অনুযায়ী সাজানো রয়েছে, সেগুলো দেখে আসার জন্য। তো 7 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নির্ণায়কের পরিচিতি নিয়ে এবং নির্ণায়কের যে বিস্তার অর্থাৎ মান নির্ণয়, সে মান নির্ণয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব নির্ণায়কের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। শুরুতেই প্রথমে যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেটি হলো, এখানে আমি লিখে নিয়েছি, সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে যদি সারিতে পরিণত করা হয় তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তো চলুন কথাটি বোঝার জন্য আমি একটি এক্সাম্পল দিই। ধরুন আমাদের একটি নির্ণায়ক রয়েছে এরকম 3 সারি 3 কলাম বিশিষ্ট, মনে করুন এ বি সি ডি ই এফ জি এইচ আই। আচ্ছা, ধরলাম এটি একটি আমাদের নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কের এর আগে আমরা বিস্তারের মাধ্যমে এটির ভ্যালু অর্থাৎ মান নির্ণয় করা আমরা শিখেছি গত লেকচার 7-এ। তো যাই হোক, এটার মান বের করতে গেলে যে এ রাখতে হয়, সারি কলম বাদ দিয়ে 4টি, পরে এটা এদিক গুণ এটা এদিক গুণ, এগুলো আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। এখন আমি সেটি আলোচনা করছি না। এখন বোঝাতে চাচ্ছি যে এই নির্ণায়কটির যদি আমরা সারিগুলোকে কলামে পরিণত করি অথবা কলামগুলোকে সারিতে পরিণত করি, যেটাই করি না কেন, ধরুন এরকম এটাকে এখন এই সারিটা অর্থাৎ এ বি সি, এই সারিটাকে কলাম করে দিব অর্থাৎ এ বি সি। আবার এই কলামটাকে এই দ্বিতীয় সারিটাকে কলাম করব অর্থাৎ ডি ই এফ। জি এইচ আই, এই সারিটাকে তৃতীয় কলামে পরিণত করেছি জি এইচ আই। যেটা আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে মূলত আমরা কি করতাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অর্থাৎ প্রতিবিম্ব ম্যাট্রিক্সে কিন্তু এই ঘটনাটি করতো। তো যাই হোক, আমরা এখন ম্যাট্রিক্স করছি না, আমরা করছি নির্ণায়ক। তো নির্ণায়কের যে বিষয়টি এখন দেখলাম অর্থাৎ সারিগুলোকে কলামে পরিণত করেছি, তাহলে এই নির্ণায়কের যে ভ্যালু বের হতো অর্থাৎ মান বের হবে, আর বর্তমানে ওলটপালট করার পরে যে নির্ণায়কটি রয়েছে তারও মান কি হবে, কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ মান দুটি সমান হবে। অর্থাৎ সারিগুলোকে কলামে পরিণত করার পরেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ওকে, এটা আমি 3 সারি 3 কলাম দিয়ে একটু দিয়েছি আপনাদের বোঝানোর জন্য। এক্সাম্পল রূপে যদি বলতে চাই, খুব ডিপলি আর কি, এটা মনে রাখলে হয়, তারপরে যদি বুঝতে চান তাহলে একটু বলি। যেমন আমরা ধরলাম 2 1 3 4, ছোট্ট করে উদাহরণ দিয়ে দিতে চাই। তাহলে এটি হলো আমাদের একটি নির্ণায়ক। এখন এটাকে আমরা চাচ্ছি ভিন্ন কিছু করব, অর্থাৎ এই সারিটাকে কলাম করে দেবো অর্থাৎ 2 1 3 4, সারিগুলোকে কলামে পরিণত করে ফেলেছি। তো যাই হোক, এটার একটু ভ্যালু বের করে আমরা ভ্যালু নির্ণয় শিখেছি। এটা দিকে গুণ হবে 8 আর এটা দিকে গুণ হয়ে হবে মাইনাস। তো অ্যাকচুয়ালি কি বের হচ্ছে এটা, তাহলে এখানে বের হচ্ছে 5। ঠিক একই রকমভাবে আমরা যদি এটার কাজটা করি, এটা কি হবে, এটা এদিকে গুণ, এটা এদিকে যদি গুণ হয়ে যায় তাহলে 4 দুগুণে 8 আর এটা কত হবে 3। ওকে, তাও পরেও অ্যাকচুয়ালি এটার মানটা ভ্যালুটা বের হচ্ছে 5, অর্থাৎ এটার ভ্যালু যা এটার ভ্যালু কি, তাই এখানে 5 যা এটাও 5 তা। অর্থাৎ বিষয়টি এটি, এত কিছু দরকার নেই। আপনারা যদি চান তাহলে 3 সারি 3 কলাম বিশিষ্ট একটি নির্ণায়ক সাজিয়ে নেবেন নিজস্ব মান দিয়ে 1 2 3 4 ইত্যাদি ভ্যালু ব্যবহার করে, এবং সেটাকে আবার উল্টিয়ে দিবেন অর্থাৎ ট্রান্সপোজ আকারের মতো করে।
সারিগুলোকে কলাম করে দিবেন। তারপরে এটার বিস্তার করবেন। বিস্তারের নিয়ম যেহেতু আমরা 7 নম্বর লেকচারে আলোচনা করেছি, সো সেই নিয়ম অনুসারে এটার বিস্তার করতে হবে এবং এটারও বিস্তার করে দেখবেন যে দুটোর বিস্তারের মান কি থাকবে, একই। তো অর্থাৎ আমরা শুধু এই জিনিসটাই মাথায় রাখবো যে কি, যে নির্ণায়কের বৈশিষ্ট্যগুলোর মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য এটি যে সারিগুলোকে যদি কলাম অথবা কলমগুলোকে যদি সারিতে পরিণত করা হয়, তারপরে নির্ণায়কের মানের কোনো কী হবে না, পরিবর্তন হবে না। এটুকু মনে রাখলেই হবে। তো চলুন আমরা পরের বৈশিষ্ট্যে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেটি এখানে লিখে নিয়েছি। এখানে বলা হয়েছে নির্ণায়কের পাশাপাশি দুটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের চিহ্নের পরিবর্তন হয়। বিষয়টি বোঝানোর জন্য অবশ্যই আমি উদাহরণ দেব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি আরেকবার আপনাদের সকলকে জিজ্ঞেস করছি যে যারা এখন ক্লাসটি করছেন অবশ্যই ক্লাসটি শুধু দেখবেন না, খাতা কলম নিয়ে বসে করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো আপনারা নোট আকারে রাখবেন। আমি জানি না আর কোনো অনলাইন প্ল্যাটফর্মে এত সুন্দর বা ডিটেলস আকারে বেসিক সহকারে কেউ নির্ণায়ক ম্যাট্রিক্স আলোচনা করেছে কিনা। আপনারা আমাদের প্ল্যাটফর্মে প্রতিটি ক্লাস করবেন এবং সাথে সাথে খাতা কলম নিয়ে বসে করতে হবে। অর্থাৎ এগুলো নোট করে রাখতে পারেন, যেটা একসময় ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তো ঠিক আছে, তো আমি একটু এক্সাম্পল দিচ্ছি। ব্যাপারটা হলো এরকম যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা একটি নির্ণায়ক। এখন আমরা চাচ্ছি এই নির্ণায়কের, এখানে বলা হচ্ছে যে কোনো দুটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে। তো আমি চাচ্ছি, আপনারা কি চাচ্ছেন ইচ্ছা মতো। তো আমি প্রথমে এটা বোঝাতে চাচ্ছি যে আমি চাচ্ছি এই প্রথম সারিটা আর দ্বিতীয় সারিটার স্থান বিনিময় করতে। অর্থাৎ দ্বিতীয় যে সারিটা সেটি প্রথম সারির অবস্থানে যাবে আর প্রথম যে সারিটা সেটা দ্বিতীয় অবস্থানে আসবে। অর্থাৎ এরকম করতে চাচ্ছি আমি যে এই যে ডি ই এফ, অর্থাৎ দ্বিতীয় সারিটিকে প্রথমে দিয়েছি আর প্রথম সারিটিকে পরে দিয়ে দিলাম এ বি সি, আর বাকি যেটা ছিল সেটা যার অবস্থানে আছে সেটা তৃতীয়টাতে রয়ে গেছে। অর্থাৎ আমি কাজটি কি করেছি, জাস্ট এই দুটি সারি পরস্পর স্থান বিনিময় করেছি। এটা এখন স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। এই কথাটির মানে তখন এখানে আমাদের একটি মাইনাস দিতে হবে, অর্থাৎ একটি মাইনাস চিহ্নের আবির্ভাব ঘটবে। কথাটা কি বুঝে গেছে যে যে কোনো দুটি সারি অথবা কলাম, আপাতত আমরা দুটি সারি বিনিময় করেছি, বিনিময় করলে নির্ণায়কের মানের কী হবে, চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়েছে। এখন এটা না করে যদি আমরা কলাম পরিবর্তন করতাম, বিষয়টি এরকম যে এই কলাম দুটো পরিবর্তন করতাম, অর্থাৎ পরিবর্তন করলে এই বিষয়টি যেটি দাঁড়াতো, এখানে নিচে লিখি, তখন এটা এরকম হতো কিনা। ও আচ্ছা, একটু ছোট করে লিখি। ওকে 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 প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বিষয়টি কি দাঁড়াতো দেখি। আমি এবার কলাম দুইটা বিনিময় করতেছি, অর্থাৎ প্রথম কলাম দ্বিতীয়তে, দ্বিতীয় কলাম প্রথমে। অর্থাৎ প্রথমে আসবে বি ই এইচ, অর্থাৎ দ্বিতীয় কলামটা প্রথমে আসলো আর প্রথম কলামটা দ্বিতীয়তে দিচ্ছি এ ডি জি। তৃতীয় কলামের কাছেই রয়ে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে আবারও আমরা যে বিষয়টি এখানে করেছি যে এখানে দুটি কলাম পরস্পর স্থান বিনিময় করেছে, তাহলে এইটার সমান এটা লিখতে পারবো, কিন্তু অবশ্যই একটি কী হবে, মাইনাস চিহ্ন হবে। অর্থাৎ মানের চিহ্নের পরিবর্তন হয়েছে, অর্থাৎ একটি মাইনাস আসবে। ওকে, এখন বিষয়টা একদম ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন যদি এখানে এই কাজটিকে যদি এভাবে করতাম, আমি উপর নিচ করে ফেলেছি না, ওকে সমস্যা নেই। এখন আশা করি বিষয়টি কি বুঝেছেন। অর্থাৎ সবসময় যে প্রথম এবং দ্বিতীয় সারি বা কলাম পরিবর্তন হয় তা না, আমরা চাইলে দ্বিতীয় এবং তৃতীয় সারির মধ্যেও স্থান বিনিময় করতে পারতাম, বা দুইটা কলামের মধ্যেও করতে পারি, দুটো সারির মধ্যেও করতে পারি। ওকে, তো
আমি আরেকবার এটাকে আরেক ধাপ পরিবর্তন করে দেখাই যে আমরা এখন চাচ্ছি আমি চাচ্ছি এই তৃতীয় কলাম আর তৃতীয় কলামের মধ্যে পরিবর্তন করব। তাহলে একটু আসি, এখানে বি ই এইচ অর্থাৎ প্রথম কলামটা আমি রেখে দিয়েছি, এই তৃতীয় কলামটা আসবে দ্বিতীয়ের কাছে, অর্থাৎ এরকম সি এফ আই, আর এটা এখানে যাবে এ ডি জি। প্রিয় শিক্ষার্থীরা দেখুন আমি আবার কি করেছি, এই দুটো কলামের মধ্যে পরস্পর স্থান বিনিময় করেছি। তাহলে কি হবে, তার মানের চিহ্নের পরিবর্তন হবে, তাই তো? মানে মানের চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে কি ছিল, এর আগের লাইনটিতে ছিল মাইনাস, আর এটা পরিবর্তন করার জন্য আরেকটি মাইনাস আসবে, অর্থাৎ টোটাল মিলে কিন্তু এখানে কিছু নয়, মানে প্লাস হয়ে গেছে। অর্থাৎ দুবার পরিবর্তন করার কারণে এখানে কি আসবে, পজিটিভ সাইন চলে আসবে। মানে চিহ্নের পরিবর্তন, যেহেতু এখানে মাইনাস ছিল তাহলে আরেকবার পরিবর্তন করে আরেকটি মাইনাস এসে প্লাস হয়ে গেছে। একই রকমভাবে অনুরূপভাবে যদি আমি এই জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলি, এই যে এই বিষয়টা, এটিকে যদি বলি যে কীরকম, যে আমরা প্রথম দুইটা তো পরিবর্তন করেছি দুটো শাড়ি, এবার আমি এই দুইটা শাড়িকে পরিবর্তন করতে যাচ্ছি, অর্থাৎ তৃতীয় শাড়িটা দ্বিতীয়ের কাছে যাবে আর দ্বিতীয় শাড়িটা তৃতীয়ের কাছে আসবে। তাহলে প্রথম যে শাড়ি সেটা আমাদের রয়ে গেছে। এখন এই কাজটি যদি করি, অর্থাৎ জি এইচ আই, অর্থাৎ তৃতীয় শাড়িটা দ্বিতীয়তে গিয়েছে আর আর দ্বিতীয়টা তৃতীয়তে আসবে, অর্থাৎ এ বি সি। ওকে, তাহলে আসলে চিহ্নের একটি পরিবর্তন হবে। তো এখানে আগে থেকেই ছিল মাইনাস আর এখন নতুন একটি মাইনাস এসে এখানে কিছু নেই, মানে তখন পজিটিভ, অর্থাৎ প্লাস চিহ্ন দিলেও হলো, না দিলেও অর্থাৎ প্লাস সাইন হয়ে যাবে। আশা করি স্থান বিনিময়ের বিষয়টি সকলে বুঝেছেন। অর্থাৎ যে কোনো দুটি সারি বা কলাম একবার পরস্পর বিনিময় করলে একটি মাইনাস চিহ্ন আসবে, কিন্তু সেই কাজটি যদি সিকোয়েন্স অনুযায়ী আমরা আরেকবার করি, অর্থাৎ দ্বিতীয়বার, তখন আরেকটি মাইনাস এসে অর্থাৎ প্লাস হয়ে যাবে। তার মানে জোড় সংখ্যক বার, জিনিসটাকে একটু সংক্ষেপে বলি, যদি জোড় সংখ্যক বার সারি কলামের মধ্যে পরিবর্তন করা হয় তাহলে সেটি কিন্তু প্লাসে পরিণত হয়ে যাবে। আর বেজোড় সংখ্যক বার অর্থাৎ একবার, তিনবার, পাঁচবার যদি করি তাহলে কিন্তু একটি মাইনাস চিহ্ন থেকে যাবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বিষয়টি খুব ইজিভাবে বুঝতে পেরেছেন এবং খাতায় নোট করে নিচ্ছেন। আশা করি যে বিষয়টি কি, নির্ণায়কের পাশাপাশি দুটি কলাম বা সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের মানের বা চিহ্নের পরিবর্তন হবে। বিষয়টি একদম ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন আশা করছি। তো চলুন আমরা পরের বৈশিষ্ট্যতে চলে যাই। আর আপনাদেরকে আরও একবার বলছি যে যে কোনো কিছু শেখার এটি সহজ। অনেকে বলে নির্ণায়ক ম্যাট্রিক্স খুব সহজ একটি চ্যাপ্টার, ঠিক আছে এটি সহজ, শুধু নির্ণায়ক ম্যাট্রিক্স কেন, ম্যাথ বলতেই সহজ, শুধু ম্যাথ না, পড়ালেখার ক্ষেত্রে আমাদের কাছে সব কিছুই সহজ। কখন, যখন আমরা সেটা শিখে ফেলি বা জেনে ফেলি তখনই কিন্তু বিষয়টার কঠিন থাকে না, সহজ। ওকে, যেটা আপনাদের কাছে কঠিন মনে হয় হয়তোবা সেটা আপনারা জানেন না, সে বিষয়ে অবগত নয়, সেজন্য কঠিন। যখন জেনে যাবেন সকল কিছু সহজ হয়ে যাবে। পড়ালেখা মানে এটা। তো তারপরেও বলছি যে বেসিক আকারে জিনিসগুলো যদি না শিখি তাহলে শুধু ম্যাথ করে লাভ নেই, কারণ বেসিক আকারে বেসিক স্ট্রংভাবে যখন জিনিসগুলো জানবেন, শিখবেন, তখন শুধু একাডেমিক রেজাল্ট ভালো হবে না, এর পাশাপাশি অ্যাডমিশনের ক্ষেত্রেও আপনারা নিজেকে এগিয়ে রাখতে পারবেন। তো আমি এর মাঝে আরেকবার বলতে চাচ্ছি যে আমাদের এই অনলাইন ভিত্তিক যে ক্লাসগুলো রয়েছে ইউটিউব চ্যানেলে, ফ্রি ক্লাসগুলো, এগুলো যারা দেখছেন, যদি ক্লাসগুলো অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা তৃতীয় বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর নিয়মটি আমি কথায় না লিখি আপনাদেরকে বলে দিলে আপনারা লিখতে পারবেন, যে নির্ণায়কের ক্ষেত্রে যদি কোনো একটি ধ্রুব সংখ্যা গুণ করা হয় তাহলে সেটি যে কোনো একটি সারি বরাবর অথবা যে কোনো একটি কলাম বরাবর গুণ হবে। অনুরূপভাবে সারি থেকে কমন নেওয়া যাবে এবং যে কোনো একটি কলাম থেকেও কমন নেওয়া যাবে। তো বিষয়টি বোঝার জন্য, স্পষ্ট বোঝার জন্য অবশ্যই উদাহরণ দেবো, উদাহরণ দিলে বিষয়টি সহজ হয়ে যাবে। তো যারা ক্লাসটি করছেন অনুগ্রহপূর্বক ক্লাসটি একটু লাইক বাটনে ক্লিক করে ফেলুন, আর ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন, সমস্যা নেই। তো একটু
লাইক বাটনে ক্লিক করে দিন, আর পারলে বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি বিষয়টি শেয়ার করুন। তো বিষয়টি এরকম যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটাই দিচ্ছি আমি বারবার। ওকে, এটি একটি নির্ণায়ক এবং আমরা চাচ্ছি এটির সাথে এম গুণ করতে। কি গুণ করতে? এম গুণ হবে। এখন এম গুণ হওয়া বলতে বিষয়টি হলো এরকম যে এমটা যে কোনো একটি সারি বরাবর বা কলাম বরাবর গুণ করতে হবে। এটি সবার সাথে গুণ হবে না, মানে ম্যাট্রিক্সে যখন আমরা কোনো কিছু গুণ করেছি সবার সাথে, কিন্তু এটি সবার সাথে মানে যে কোনো একটি কলাম বা সারি বরাবর। তাহলে আমি প্রথম সারিতে দিয়ে দিচ্ছি, অর্থাৎ তখন হবে এরকম এ এম প্রথম সারির সাথে যদি হয় এ এম, এটা হলো বি এম, এটার সাথে গুণ হবে সি এম, আর বাকিগুলো কিন্তু ডি ই এফ জি এইচ আই, এগুলো আমাদের যা আছে তা থেকে গেল, অর্থাৎ এমটা যে কোনো একটি সারি বরাবর গেল। এখন এটা সারি কেন? আমরা চাইলেই এটা যে কোনো একটি কলাম বরাবরও গুণ করতে পারতাম। বিষয়টি এরকম, যেটা গুণ করব আমি চাচ্ছি প্রথম কলাম, অনেকে চাচ্ছে না প্রথম কলাম না, আমি তৃতীয় কলামে গুণ করব বা দ্বিতীয় কলামে গুণ করব, করতে পারি। যেমন আমি এরকম রাখতে পারি এ ডিজি, এটা রেখে দিলাম, আমার খুশি আমি দ্বিতীয় কলামে গুণ করব, তাহলে এটাকে দিলাম বিএম, এখানে ইর সাথে যদি গুণ হয় ইএম, মানে ওই কলাম বরাবর পুরোটা, তারপরে এস এম, আর বাকি আবার যা ছিল এটা কি সি, আচ্ছা সি এফ আই, বাকি যা ছিল তা রয়ে গেল। অর্থাৎ বিষয়টি কি? বিষয়টা কিছুই না, এই এম যে কোনো একটি সারি বরাবর বা যে কোনো একটি কলাম বরাবর গুণ হয়ে যাবে, বিষয়টি এটা। ওকে, এবং চাইলে আবার আমরা এরকম করতে পারি, যেমন এই লাইনটা থেকে আমরা এই লাইনের দিকে রিভার্স করতে পারি। রিভার্স কি? যে এখানে এই দ্বিতীয় যে কলামের প্রত্যেকটা উপাদানের মধ্যে কি রয়েছে? এম রয়েছে, তাহলে আমরা আবার এম কমন নিয়ে নিতে পারি। এম কমন নিয়ে নিলে ওই কলামটার এমগুলো সব বাদ, অর্থাৎ আগের লাইনে চলে আসতে পারি। একই রকমভাবে এখানে কি করেছি? সারির সাথে এম গুণ করেছি, তাহলে এটাকেও আবার রিভার্স করে এটাতে নিয়ে আসতে পারি। কলমটা লিখছে না মনে হয়, কালি শেষ নাকি? আচ্ছা, আমরা কি করতে পারি? রিভার্স করতে পারি। কীরকম? এই প্রথম যে সারিটি, প্রতিটি উপাদান থেকে এলিমেন্ট থেকে আমরা এম কমন নিয়ে নিব, তাহলে পড়ে থাকবে কি এ বি সি, আর এগুলো যা ছিল তাই। অর্থাৎ কমনের ক্ষেত্রেও সবার থেকে কমন নিতে হবে না, যে কোনো একটি সারি বরাবর অর্থাৎ কলাম বরাবর কমন নিতে পারবো। তো বিষয়টিকে আরও জোরালোভাবে বোঝানোর জন্য আমি একটি খুব সুন্দরভাবে একটি এক্সাম্পল দিয়ে ফেলি, তাহলে আরও একটু ভালো লাগবে। যেরকম ধরুন 3 6 2 4, ছোট্ট দুই সারি দুই কলামের একটি নির্ণায়ক। কত সারি? দুই সারি দুই কলামের একটি নির্ণায়ক আমি এখানে নিয়েছি। তো খুব মজার ব্যাপার, একটু দেখি এই যে এই লাইনটা একটু ভালো করে দেখেন, বোঝার জন্য বলতেছি। এই যে এই সারিটা, এই সারি থেকে আমি কিছু কমন নিতে পারি না? দাগ দিলাম আপনাদের বোঝানোর জন্য, দাগ দিলাম। কি কমন নিতে পারি বলুন তো? 3 কমন নেওয়া যায়। তাহলে 3 কমন নিলে কি থাকে? এখানে থাকবে 1, এখানে থাকবে হলো কে 2। 3 কমন নেওয়া মানে 3 দ্বারা ভাগ করে দেওয়া, এটা থেকে। আর বাকিগুলোতে যা আছে তা রয়ে যাবে না। বিষয়টা এরকম 2 এবং 4 এই যে রয়ে গেল, অর্থাৎ আমি শুধু প্রথম সারি থেকে একটা 3 কমন নিয়েছি। এখন যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে কি 3 থাকলো, এবার দ্বিতীয় সারিটা থেকে আবার কিছু একটা কমন যায়। কি কমন যায়? 2 কমন যায়। এই যে আবার আমরা 2 কমন নিচ্ছি, যে গুণন, এটা গুণন, এই যে 2, অর্থাৎ 2 কমন নিচ্ছে। তাহলে 1 2 উপরেরটা ছিলই, দ্বিতীয় সারি থেকে 2 কমন নিলে এটা হয়ে যাবে 1, আর এই 4টা হয়ে যাবে কত? 2। কমন না মানে ভাগ করে ফেলা। তাহলে আরেকটু মজাদার বিষয়টি খুব ভালোভাবে দেখুন, এই দুটো গুণ হলে কত হবে? 6। কিন্তু এবার আবার দেখুন দ্বিতীয় যে কলামটা, সেই কলাম থেকে আবার আমি কি করতে পারি? 2 কমন নিতে পারি। তাহলে কলাম থেকে আবার আমি কি কমন নিলাম? 2 কমন নিয়ে নিলাম। তাহলে থাকলো 1 1, এখানেও থাকে 1 এবং 1, অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি থাকতেছে এরকম, এই দুটো গুণ হলে কত হবে আমাদের? 12। আর বিস্তারের নিয়ম তো জানি, বিস্তারের নিয়ম কি? এটা এদিকে গুণ হবে 1, আর এটা এদিকে গুণ হবে, সূত্রে হবে মাইনাস, আর গুণ হলে তো 1। তাহলে একটু দেখি শেষমেশ বিষয়টা কি দাঁড়ায়? 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0 0, অর্থাৎ 12 এর সাথে 0 গুণ হয়ে গেলে 12, অর্থাৎ
শেষমেশ বিষয়টির আনসার হবে 12। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের বোঝানোর জন্য আমি এরকম একটি এক্সাম্পল নিয়ে দেখালাম যে কিভাবে কমন নেওয়া যেতে পারে। ওকে, আরেকটু যদি বিস্তারিত বলি, এখানে আরেকটু উদাহরণ দিই, কারণ যত এক্সাম্পল করবেন তত ভালো লাগবে। 4 2 6 3 5 দিলাম 3 5 দিলাম 9 3 1 3 দিলাম, বানিয়ে একটি দিলাম। এখন এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু ভালো করে দেখুন, যে প্রথমটার থেকে আমরা 2 কমন নিতে পারি। প্রথম সারিটার থেকে 2 কমন যায়, তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি 1, এই 1 না, 2 কমন নেওয়া মানে 4 কে 2 দ্বারা ভাগ করবো, অর্থাৎ 2, এটা থাকবে 1, এটা থাকবে 3। দ্বিতীয়টা থেকে কিছু কমন যায় না, যদি যেহেতু আমি একবারও নিয়ে নিতে পারতাম, তাহলে 3 5 9 রেখে দিলাম। পরেরটা থেকে কিছু কমন যায় না, কারণ এখানেও যদি 3 থাকতো তাহলে 3টা থেকে 3 কমন যেত, তাহলে থেকে গেল 3 1 3, এটা থাকলো। কিন্তু একবার কমন নেওয়ার পরে যে ঘটনাটা ঘটে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে 2 তো আছে আমাদের, তার সাথে গুণ। এবার দেখুন তো, এই যে তৃতীয় যে কলামটা, এই কলামটা থেকে একটা জিনিস কমন যায়। দেখেন এটা 3, এটা 9, এটা 3, অর্থাৎ 3টাকে 3 দ্বারা ভাগ যায়, অর্থাৎ 3 একটি কমন যায়। অর্থাৎ 3 যদি কমন নিয়ে নেই, তাহলে প্রথম কলামটা হলো 2 3 3, এটা রয়ে গেল। পরের কলামটা হলো 1 5 1 রয়ে গেল, কিন্তু এখান থেকে 3 কমন নিচ্ছি, তার মানে 3 দ্বারা এটাকে ভাগ করলে হবে 1, 9কে 3 দ্বারা ভাগ করলে হবে 3, আর এটা হবে আবার 1। ওকে, ক্লিয়ার কিনা? অর্থাৎ বিষয়টি যেটি দাঁড়াচ্ছে যে অ্যাকচুয়ালি এই দুটো গুণ হয়ে 6, আর বাকি ভেতরে যা আছে এটা বিস্তার আকারে আমরা সমাধান করে ফেলতে পারি বা মান নির্ণয় করতে পারি। তো বিস্তার আকারে মানের নিয়ম মনে আছে কিনা? আপনাদের মনে আছে? দেখি কার কার মনে আছে। আচ্ছা, আমি এই ব্র্যাকেট না দিই, একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। ওকে, বলুন তো, এটার বিস্তার করব, তাই 2কে নিব, আরেকবার বিস্তার করে দিচ্ছে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, গত ক্লাসে আপনাদের রূপন্তী বই থেকে বা যে কোনো প্রকাশনীর বই থেকে আমি কিছু ম্যাথ করতে বলেছিলাম, অর্থাৎ যেগুলো এরকম 3 সারি 3 কলাম বা 2 সারি 2 কলামের কিছু ম্যাথ ছিল, যেগুলোকে মান নির্ণয় বা সরাসরি বিস্তার করতে বলা হয়েছিল। সেই বিস্তারগুলো কিন্তু বিগত ক্লাসে শিখেছি, এই বিস্তারের অংশটা, এবং সেই অনুযায়ী কিছু ম্যাথ করার কথা ছিল। যারা করেছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে জি স্যার আমরা করেছি, আর যারা করেন নাই তারা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করে ফেলবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু লিখে জানাবেন প্লিজ, কারা কারা নিয়মিত ক্লাস করছেন এবং আমার কথাগুলোও মানছেন, এটাও দেখার বিষয় আছে। দেখি কারা কারা করছেন। তো দেখি, তো বিস্তার করে ফেলে। এটা 2 3 6 হয়ে গেছে, এটা বাইরে আছে। এটার বিস্তারের নিয়ম হলো 2কে যখন নিব, 2 এর সারি কলমটা বাদ, দেখুন মনে আছে কিনা, তখন বাকি যে 4টি উপাদান, এই 5টা এখানে গুণ হবে 5, আর এটা দিকে গুণ হয়ে হবে সূত্রের মাইনাস। এবার দ্বিতীয়টাকে নেব, 1 এর ক্ষেত্রে এমনিতেই মাইনাস, এই দ্বিতীয়র ক্ষেত্রে মনে আছে কিনা যারা বিগত ক্লাসটা করেছেন, সমস্যার কথা না। তখন সারি কলাম বাদ, এটা থাকবে, তখন 3 এদিকে গুণ হবে 3, এটা এদিকে গুণ হবে 3 3 9। পরে সবার শেষে যে 1টা আছে সেটার ক্ষেত্রে আবার পজিটিভ, এই সারি কলাম বাদ 1 এর জন্য, তখন এটা এদিকে, তাহলে হবে 3, এটা 3 5 -15, এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে ফেললাম। তাহলে এটা একদম ক্যালকুলেটরে বসিয়ে আপনারা নিজেরাও করে ফেলতে পারবেন যদি চান আর কি। আমি করি। এটা কত থাকে? 2, 4 2 4, এটা কত থাকে? এখানে থাকে 6 এবং -6, এটা মাইনাস হয়ে যাবে +6। এটা কত থাকে? অবশ্যই 12, -12, তাহলে 1 এর সাথে গুণ হয় -12ই। তাহলে অ্যাকচুয়ালি প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টি থাকে এটা 10, এখানে 2, অর্থাৎ -2। তাহলে -2 এর সাথে 6 গুণ হলে অ্যাকচুয়ালি শেষমেশ অ্যান্সারটি আসবে একবারে। ও, আরেকটা লাইন নিচে লিখে দিই ক্যামেরাটা করে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখুন, এটা হবে 10, এটা 12, আপনারা নিজেরাই পারেন, একদম ইজি। -2 থাকবে, 6 এর সাথে গুণে আবার -12, অর্থাৎ টোটালি এটি হবে আমাদের আনসার। আমরা কিন্তু বিস্তারের একটা অঙ্ক করে দেখালাম। বিস্তার নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, কেউ যদি বুঝে না থাকে, তাহলে অবশ্যই আপনাদের বিগত ক্লাসটাই করে আসা উচিত। আর বিগত সব ক্লাস সিকোয়েন্স অনুযায়ী আমাদের লার্ন উইথ সাহস এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে
এইচএসের ম্যাট্রিক্স নির্ণায়ক নামে একটি প্লেলিস্ট আমি করে দিয়েছি। সেখানে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন এবং খাতা কলম নিয়ে বসবেন, নোট করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকার কথা নয়। ওকে, তো এই বিষয়টা নিয়ে অনেক কথা বলে ফেলছি যে কি তৃতীয় নাম্বার নিয়মটা তাহলে কি, যে আমরা যে কোনো কিছু একটি সারি বরাবর গুণ করব অথবা যে কোনো কলাম বরাবর, আবার কমনের খেলটাও কি করব, যে কোনো একটি সারি বরাবর কমন নিতে পারবো বা কলাম বরাবরও কমন নিতে পারবো। এখন এই বৈশিষ্ট্যগুলো কেন বলছি, আমরা সামনে কিছু ম্যাথ করব হয়তোবা, সেই ম্যাথ করার ক্ষেত্রে এই সকল বৈশিষ্ট্য বা এই নিয়মাবলীগুলো আমাদের ইউজ হবে, হিউজ পরিমাণ ইউজ করতে পারবো আমরা, যেগুলো ব্যবহার হবে এবং আমাদের খুব কার্যকর। অর্থাৎ এগুলো না জানলে সে ম্যাথগুলো বুঝতে কঠিন হবে, আর এগুলো জেনে নিলে ম্যাথ বুঝতে ইজি। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্যটি আশা করি বুঝে গিয়েছি। তো চলুন পরবর্তী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আর বাংলা কথাটা লিখছি না, আপনাদের বলে দিচ্ছি, আপনারা যত খাতা কলম নিয়ে বসেছেন নিজেরা লিখবেন। যে কি লিখবেন, যদি কখনো কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলাম বরাবর উপাদান যদি শূন্য হয়ে যায়, মানে যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলাম যদি সবগুলো প্রতিটি উপাদানে শূন্য হয়, তখন তার নির্ণায়কের মান শূন্য হবে। এটা লিখতে পারেন। ওকে, এখন বোঝানোর জন্য আমি এক্সাম্পল দেব। আসুন এক্সাম্পল দিচ্ছি। মনে করুন 0 0 0, এটা থাকলো 2 3 4 5 6 7। ধরুন এরকম একটা কি নির্ণায়ক নিয়েছি। এখন দেখার বিষয়, এই নির্ণায়কের কিন্তু একটি সারি অর্থাৎ প্রথম সারিটির প্রতিটি উপাদানেই কি শূন্য, তখন তার নির্ণায়কের মান আমরা সরাসরি শূন্য বলে দিতে পারবো, একদম ইজি। কেন শূন্য বলতে পারবো, যারা আমাদের প্রতিটি ক্লাস করছেন তারা তো অবশ্যই স্পষ্টত বিষয়টা জানেন যে কি, এটার যখন বিস্তার করব তখন শূন্যকে রাখবো, তখন এই সারি কলামটা বাদ যাবে, এই 3টা এখানে গুণ হবে, কত হবে 21, এটা এদিকে গুণ হয়ে হবে কত -24। এই দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে শুধু মাইনাস, কিন্তু 0 থাকলো সামনে, এটার সারি কলাম বাদ, এই 2টা এখানে গুণ হবে, এরকমই তো এটা এখানে গুণ হবে, কত হবে 20। তারপরে সবার শেষের 0টা থাকবে এবং এটা 0-র সময় তার সারি কলামটা বাদ, এই 4টি থাকবে, 6 দুগুণে কত হবে 12, মানে 12, এটা কত 15 15, এরকম কিছু কিনা বিস্তার যদি করতাম। তো এখন আপনাদের টোটালি বিষয়টা বলি, এটা বিয়োগ করে যোগ বিয়োগ করে যাই হোক না কেন, তার সাথে কি গুণ অবস্থায় আছে দেখুন তো, সামনে কি গুণ অবস্থায় আছে 0, তাহলে 0-র সাথে যা গুণ হবে 0 হয়ে যাবে। একই রকম এটাও যত 0, 0-র সাথে যা গুণ হবে 0, 0-র সাথে যা গুণ হবে 0, অর্থাৎ 0 তিনটা অংশই কি আসবে আমাদের 0, 0-র সাথে যোগ বিয়োগ করে অ্যাকচুয়ালি টোটালি যে মানটা পাবো আমরা কি পাবো 0 পাবো। এজন্য বলা হয়েছে যে যদি কখনো কোনো নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের প্রতিটি উপাদান যদি কি হয়ে যায় 0 হয়ে যায়, যেমন এই প্রথম সারির প্রতিটি এলিমেন্ট 0, এই জন্য তার মানটি হবে 0, তখন আর আমাদের এইভাবে করে নির্ণায়ক অর্থাৎ বিস্তার করার প্রয়োজন নেই, আমরা শর্ট করে সংক্ষেপে এই জিনিসটা শর্টকাটে লিখে ফেলতে পারবো। শুধু তাই নয়, জিনিসটা যদি এরকম হতো, দেখি জিনিসটা যদি এরকম হতো 0 0 0 1 2 3 4 5 6, যদি এটা এরকম হতো তাও তার ভ্যালু আমরা 0 দিতাম। কেন? কারণ এই প্রথম যে কলামটি প্রতিটি উপাদানে কি হয়ে গেছে 0, প্রতিটি উপাদানে যখন 0 হবে তখন কি লিখে দিতে পারবো তার নির্ণায়কের মান অর্থাৎ বিস্তারের মানটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। শুধু তাই না, এটা যদি এরকম না হয় আমরা একটু ভিন্নভাবে নিয়ে আসি বিষয়টা, যে এরকম যে 1 2 3 0 0 0 A B C, দেখুন তো এটারও মান 0, কেন? কারণ এটার যে একটি সারি অর্থাৎ দ্বিতীয় সারিটা 0, দ্বিতীয় সারির প্রত্যেকটি উপাদান 0 এই জন্য 0, কিন্তু এখানে এই দুইটা 0-এর পরে একটা যদি 0 না হয় অন্য কিছু হতো, তাহলে কিন্তু তার মানটা আবার 0 হতো না, তখন ভিন্ন একটা কিছু আসতো, বিস্তার করে আমরা দেখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর নিয়মের যে বিষয়টা আমি বললাম সেটা আপনারা খাতায় লিখেছেন তো, যে কি বিষয়টা, যে নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের প্রতিটি উপাদান যদি কি হয়ে যায় শূন্য হয়, তাহলে তার বিস্তারের মান বা নির্ণায়কটির মান শূন্য হবে। এক কথা শেষ। আশা করি বিষয়টি ক্লিয়ার। ওকে, বলুন তো আমাদের ক্লাসটি কারা কারা শেয়ার করেছেন ইতিমধ্যে? আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে এই ক্লাসটি শেয়ার করতে পারেন, বেশি বেশি শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন,
কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আমরা আছি। তো চলুন আমরা পরবর্তী নিয়মে চলে যাই। জি, 5 নাম্বার নিয়মটি যেটি বলবো আমি লিখছি না, কারণ আমার লিখতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করছি না। আর এখানে এটা দিয়েছি হলো, এখানে এই যে লাইটটি পড়ে, তো মানে বোর্ডের মধ্যে লাইটের আলোটি পড়ে যাচ্ছে, লাইট পড়ছে, এই জন্য এটা দেওয়া আর কি। তো 5 নাম্বার নিয়মটা আপনারা লিখতে পারেন। আমি বলছি যে 5 নাম্বার যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেটি হলো, যদি কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলামের উপাদানগুলো অনুরূপ হয়, অর্থাৎ একই হয়ে যায়, অনুরূপ হয়ে যায়, তাহলেও তার নির্ণায়কের মান 0 হবে। বিষয়টি আমি আরেকবার বলছি, লিখুন, আপনারা লিখুন যে যদি কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি অথবা যে কোনো দুটি কলামের উপাদানগুলো যদি অনুরূপ হয়ে যায়, তাহলে তার নির্ণায়কের মান অর্থাৎ বিস্তার করে যে মানটা বা ভ্যালুটি আমরা পাবো সেটা 0 হবে। ওকে, লিখেছেন? তো আসুন উদাহরণ দিই। যদি বিষয়টি না দেখায় তাহলে তো হবে না। আসুন, যেমন এটা দিলাম 2 3 4, এটাও দিচ্ছি 2 3 4 1 5 6 দিলাম, মনে করেন এটাই দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে দেখুন, এক্সাম্পলটি একটু খুব ভালো করে দেখুন যে এখানে প্রথম সারিটি এবং দ্বিতীয় সারিটির উপাদানগুলো কিন্তু একই, অর্থাৎ প্রথমে 2, এটাও 2, এটা 3, এটা 3, এটা স্ব অবস্থানের উপাদান একই। অর্থাৎ আমরা বলতে পারি এখানে প্রথম এবং দ্বিতীয় সারির উপাদানগুলো কি অনুরূপ। যদি অনুরূপ হয় তাহলে তার নির্ণায়কের মান 0। সরাসরি আমরা 0 ব্যবহার করি। এগুলো এমসিকিউ এ কাজে লাগবে, অ্যাডমিশনে কাজে লাগবে। শুধু তাই না, আমাদের এই একাডেমিক লেভেলে যখন সৃজনশীল করবো এগুলোতে কাজে লাগবে, এমসিকিউ তো আসবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়টা। তাহলে দুইটা যদি অনুরূপ সারি অথবা অনুরূপ কলামও যদি হতো তাও এটা 0 হবে। ওকে, তো আমি সারি দিয়ে যেহেতু উদাহরণটি দিয়েছি, তো এটা কি বুঝিয়ে বলি। দেখুন, আমরা যদি এটা বিস্তার করতাম, প্রিয় শিক্ষার্থীরা আপনারা বলে ফেলুন, যদি এটা বিস্তার করতেন তাহলে কি হতো? প্রথমে 2কে রাখতে হতো, তাই কি না? দেখুন আমরা কিন্তু বিস্তার প্র্যাকটিস করে ফেলতেছি। 2কে যখন রাখবো, 2-র সারি কলমটা বাদ, বাকি থাকবে 4টি উপাদান, তাহলে 3টা এদিকে গুণ হবে, বলুন 18, এই 5টা এদিকে গুণ হবে, কত হবে? 20, কিন্তু সূত্রের একটি মাইনাস। এইবার রয়ে গেল 3 ক্ষেত্রে সূত্রের দিতে হবে একটি মাইনাস। যদি এখানে -3 থাকতো তাহলে সেটি প্লাস হয়ে যেত। আচ্ছা, 3 সময় 3 সারি এবং 3 কলাম বাদ, এই দুটো আর এই দুটো উপাদান থাকবে, তাহলে 2 6 এর সাথে গুণ হয়ে কত হবে? 12, আর 1টা 4 এর সাথে কত হবে? -4, সূত্রের মাইনাস। পরবর্তীতে সবার শেষে আছে হলো আমাদের 4, এই 4, তাহলে 4 এর সারি এবং কলাম বাদ, থাকবে এই 4টি উপাদান, তাহলে 2 5 এর সাথে কত হবে? 10, এই 1টা 3 এর সাথে তাহলে কত হবে? -3। ওকে, একটু নামিয়ে নেই, আমরা বিস্তার করে ফেলেছি। তো বিস্তার করে এখন একটু বলি, তাহলে এখানে কত থাকে? প্রেসকিতে -2, তাহলে 2 এর সাথে গুণ হয়ে কত হবে? -4। এখানে কত থাকে একটু বলুন? এখানে থাকে 8 প্লাস 8, এটার সাথে গুণ হবে 3 8 কত হবে? -24, 24। এখানে একটু দেখুন কত থাকে? 6। এখানে বিয়োগ করলে কত থাকে? এখানে 7 থাকে, 10 থেকে 3 7, 7 আর 4 সাথে তখন কত হবে? 28 হবে, 28। তো এখন একটু ভালো করে যদি বিষয়টি খেয়াল করুন যে 24 আর -4 মিল হবে -28, এটা +28, অর্থাৎ এই টোটাল জিনিসটা ইকুয়াল টু কি হয়ে গেল? 0। এটাই কিন্তু আমাদের বিস্তার করে করতে হলো, আমরা বিস্তার নিয়ম শিখেছি। কিন্তু আজকে যে নিয়মটি শিখলাম বা এখন যেটি জানলাম সেটি হলো যে আমরা বিস্তার না করে সরাসরি বলে দিতে পারবো 0। কেন? কারণ ওই যে দুটি উপাদান অর্থাৎ দুটি সারি কি হয়ে গেছে? একই। যদি কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি কলাম যদি অনুরূপ হয় তখন তার নির্ণায়কের মান 0। কথা ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। এটা এরকমও হতে পারতো, আমি আর একটু ভালো করে দিই। এরকম এটাও আপনারা বাসায় নিজেরা করে দেখতে পারেন। 1 2 3, এটাও দিলাম 1 2 3 1 5 3। ওকে, দিলাম। দেখুন তো বিষয়টি এরকম, অর্থাৎ এই কলামটি আর এই কলামটির কোনো পরিবর্তন দেখছি না, দুটি কলাম অনুরূপ। তাহলে দুটি কলাম যখন অনুরূপ তখন আমরা বিস্তার না করে সরাসরি বলে দিতে পারবো এই নির্ণায়কের মান, অর্থাৎ বিস্তার করলে মানটি পাবো আমরা 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা যে 5 নাম্বার বৈশিষ্ট্যটি আপনারা সকলে বুঝে গিয়েছেন। ওকে,
আর কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা পরবর্তীতে 6 নাম্বার বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করি। এই নাম্বার আমি আমার মতো র্যান্ডমলিভাবে আমি নিজেই থেকে দিচ্ছি আর কি, এটা কোনো বিষয় না। এখন এখানেও বিশাল একটি লেখা লিখতে হবে আর কি, লেখাটা আমি মুখে একবার বলি, আপনারা লিখে নেন। ওকে, বিষয়টি এরকম যে নির্ণায়কের সারি বা কলামের ভুক্তিগুলো প্রত্যেকটির দুটি ভুক্তির সমষ্টিরূপে যদি গঠিত হয় তাহলে সেই নির্ণায়কটিকে দুটি নির্ণায়কের সমষ্টিরূপে প্রকাশ করা যাবে। কথাটি কেমন হলো, তাই না? কথাটি যারা ক্লাসটি লাইভ করছেন, আমাদের পেড ব্যাচের স্টুডেন্টরা তো লাইভ করছে, আর যারা পরে রেকর্ডেড দেখছেন তারা এক কাজ করবেন, আমার এই কথাটি বারবার রিমাইন্ড করে শুনবেন এবং খাতায় লিখে নেবেন। আমি এই কথাটা আরেকবার শুধু বলতেছি যে কি, যে 6 নম্বর নিয়মটি এরকম, মানে কথায় যদি বলতে চাই তাহলে নির্ণায়কের সারি বা কলামের ভুক্তিগুলো প্রতিটি দুটি ভুক্তির সমষ্টিরূপে যদি গঠিত হয় তাহলে ওই নির্ণায়ককে দুটি নির্ণায়কের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। তো বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আমি এক্সাম্পল দেব। ওকে, কারণ জিনিসটাকে বোঝানোর জন্য উদাহরণ খুবই জরুরি, উদাহরণ ছাড়া বোঝানো যাবে না। অর্থাৎ বিষয়টি এরকম দিচ্ছি, এ ধরুন এটা বি, এটা সি, বা এখানে আছে এরকম এ প্লাস এক্স, বি প্লাস ওয়াই, সি প্লাস জেড, আর এগুলো আছে মনে করেন 1 2 3 যা কিছু থাকুক না, 4 5 6 বা অন্য কিছু থাকতে পারতো, উপাদান এবিসিও দিতে পারতাম। এটা একটাই আমাদের নির্ণায়ক। তো এখন দেখি এই নির্ণায়কের যে প্রথম যে কলামটা, এই কলামের যে উপাদানটা, সেই উপাদানটা কিন্তু দুইটা জিনিসের সমষ্টি রূপে রয়েছে, বা যোগফল রূপে অথবা বিয়োগফল রূপেও থাকতে পারতো, অর্থাৎ মাইনাস, মানে দুটো মিলে এই প্রথম কলামের উপাদানগুলো রয়েছে। তখন এটাকে কি করা যায়, এটাকে তখন এইভাবে লেখা যায়। আচ্ছা, আমি নিচে লিখি, আমি নিচে লিখি, কারণ ওইদিকে ছায়া পড়ে যাচ্ছে, আমি ছায়াটা ঢেকে দিচ্ছি। ওকে, এখন দেখুন আমি নিচে লিখছি, তখন এটাকে দুইটা নির্ণায়কের সমষ্টি রূপে প্রকাশ করা হবে। অর্থাৎ বিষয়টি এরকম, এক্স ওয়াই জেড এটা ব্যতীত উপাদানগুলো কি কি বলুন তো, এ বি সি, শুধু ফার্স্টের উপাদানগুলোকে নিব এ বি সি, এবং পরে দ্বিতীয় যে কলামটা রয়েছে 1 2 3 তাই হবে আমাদের, পরবর্তী থেকে 4 5 6 তাই হয়ে গেল, এটা কোনো সমস্যা নেই। এবং তার সাথে যেহেতু এখানে প্লাস চিহ্ন ছিল তারা প্লাস দেব, প্লাস দিয়ে পরে আরেকটি নির্ণায়ক লিখতে হবে আমাদের। অর্থাৎ তখন আর এবার যখন এবিসি নিয়েছি, পরের বারে আমরা এবিসিটা নিব না, তখন নিব এখানে হলো এক্স ওয়াই জেড, এবং পরের কলামটা যা আছে তাই 1 2 3, তারপরে যা ছিল তাই 5 6। অর্থাৎ এতক্ষণ যে মুখে যে নিয়মটা বললাম সেই নিয়মটার গাণিতিক বিষয়টা হলো এরকম। অর্থাৎ এখানে যত সমষ্টি রূপে ছিল এটাকে ভেঙে এ বি সি দিয়ে একটি এবিসির সাথে বাকি উপাদানগুলো নিয়ে একটি নির্ণায়ক, আর এক্স ওয়াই জেড এর সাথে বাকি উপাদানগুলো নিয়ে আরেকটি নির্ণায়ক, যদি এখানে যোগ ছিল তখন যোগফল রূপে প্রকাশ করা যায়। এটি ছিল 6 নম্বর নিয়মটির ঘটনা। যদি এখানে মাইনাস থাকতো প্রতিটিতে তাহলে আমরা এখানে মাইনাস দিতাম। বিষয়টি কি বুঝেছেন? আশা করি সকলে এই বিষয়টি অবগত হয়েছেন। এখন এগুলো কেনই বা করছি, এগুলো কিন্তু আমাদের গাণিতিক সমস্যার যখন সমাধান করব তখন এই নিয়মগুলি আমাদের ব্যবহার করতে হবে, এর মাধ্যমে আমরা সমাধান করব আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি আশা করি ক্লিয়ার। যদি আমি আরেকটা উদাহরণ দেই ক্লিয়ার বিষয়টি বোঝার জন্য, এখানে ছায়া পড়ে যাচ্ছে না, আচ্ছা পড়ুক, ওইটা তো আপনারা লিখে নিয়েছেন। মনে করুন আমি আরেকটা বিষয় দিচ্ছি, এরকম ছোট্ট করে দিতে হবে, এ মাইনাস বি, আর এখানে দিচ্ছি বি মাইনাস সি 1 2, মনে করেন এইটাই দিলাম, 2 সারি 2 কলামের দিয়ে একটা বসাই, তাহলে এটাকে আমি দুইটার সমষ্টি রূপে লিখতে পারবো, মানে পাশেই লিখি, অর্থাৎ এখানে দেব এ, এখানে দেব বি, এই মাইনাস বি মাইনাস সি নিচ্ছি 1 2, এটা একটা, আর এই যেহেতু এটা বিয়োগ ছিল যে বিয়োগ দিয়ে আবার বাকি দুইটাকে দিয়ে করবো, অর্থাৎ
বি এবং সি, 1 এবং 2 এইভাবে লেখা যাবে। অর্থাৎ এই পার্টটাকে দিয়ে একটা নির্ণায়ক, আবার এই পার্টটাকে দিয়ে বাকিগুলো দিয়ে আরেকটা নির্ণায়ক, এইভাবে লেখা যায়। কথা কি বুঝেছি? আশা করি ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। এই নিয়মগুলো মনে রাখতে হবে, এগুলোই আমরা পরবর্তীতে ম্যাথে অ্যাপ্লাই করব। ওকে। আর কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই যেটা বলছি যে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের পরিচিত বন্ধুবান্ধব যারা আছে সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন, সকলকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলবেন, যেন পরবর্তীতে আপডেটগুলো তারা সহজে পেয়ে যায়। ওকে, তাহলে আমরা পরবর্তীতে আরও কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। আমরা এখন আলোচনা করব 7 নম্বর বৈশিষ্ট্যটি। কত নম্বর? 7 নম্বর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটি হলো এরূপ যে মানে নির্ণায়কের ভেতরে যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলামের মধ্যে আমরা প্রয়োজন অনুসারে যোগ অথবা বিয়োগ করতে পারবো। তো বিষয়টি একটু দেখি ভালো করে বোঝানোর জন্য। লিখি এ বি সি এক্স ওয়াই জেড এম এন পি দিলাম, এটা দিলাম। এটি হলো আমাদের একটি নির্ণায়ক। এখন যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা যে কোনো দুটো সারি বা যে কোনো দুইটা কলামের মধ্যে যোগ অথবা বিয়োগ করতে পারবো। তো কি করতে চাচ্ছি সেটা আগে লিখি। আমরা চাচ্ছি, আমি প্রথমত দিই যে আমি চাচ্ছি প্রথম কলামটার সাথে দ্বিতীয় কলামটা বিয়োগ করে প্রথমে বসাবো। অর্থাৎ এরকম এ মাইনাস এক্স, তাহলে এটার সাথে এটা গুণ হবে, বিয়োগ হবে বি মাইনাস ওয়াই, এটার সাথে এটা বিয়োগ হবে, অর্থাৎ সি মাইনাস জেড। আর বাকিগুলো আমি কিছুই চাচ্ছি না, তাহলে বাকিগুলো রেখে দিয়েছি। এম এন পি এগুলো প্রয়োজনের সাথে করতে হবে। কিন্তু এখন যে কাজটি করলাম এই কাজটিকে আবার হ্যান্ড নোট আকারে দিতে হবে। যে বিষয়টি কি, আমরা কাজটি কি করেছি, আমরা এখানে এখন যে কাজটি করেছি সেটি হলো এরকম যে আমরা কলাম 1টা নতুন করে সাজাচ্ছি, এই জন্য এটাকে বলতে হবে কলাম 1, এটা প্রাইম, মানে কলাম 1 আমরা নতুন করে সাজাচ্ছি, প্রাইম মানে নতুন করে সজ্জিত। কিভাবে সজ্জিত করেছি সেটা করেছি কলাম 1 থেকে কলাম 2টা বিয়োগ করে, কলাম 1 মাইনাস কলাম 2, এই জিনিসটা আমাদের লিখে দিতে হবে। এই কাজটি এখানে করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি কি ক্লিয়ার? আর একটু ক্লিয়ার করার জন্য আমরা আরও কিছু বলতে পারি। যেমন আমি পরের লাইনে আবার এটাও করতে পারি। দেখুন এখানে এ মাইনাস এক্স আছে, বি মাইনাস ওয়াই থাকলো, সি মাইনাস জেড থাকলো। আমি এবং এবার যেটা করতে যাচ্ছি এই কলাম থেকে এই কলামটা বিয়োগ করব, বিয়োগ করে দ্বিতীয়তে বসাবো। অর্থাৎ এরকম করতে পারি এক্স মাইনাস এম, তাহলে ওয়াই মাইনাস কী হবে ওয়াই মাইনাস এন, জেড মাইনাস কী হবে জেড মাইনাস পি, আর তৃতীয়টা আমি যা রাখছি সেটা রেখে দিলাম। অর্থাৎ এখানেও কিন্তু একটি কাজ করেছি, এই কাজটিও এখানে লিখতে হবে। কাজটি কী হয়েছে, আমরা নতুন করে কি সাজিয়েছি বলুন তো, কলাম 2। তখন আমাকে বলতে হবে কলাম 2 প্রাইম, কলাম 2কে সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি, কলাম 2 থেকে কলাম 1টা কলাম 3টা বিয়োগ করে, তাহলে এখানে লিখতে হবে কলাম 2 মাইনাস কলাম 3। অর্থাৎ যেভাবে সজ্জিত করেছি সেটা এখানে সাইডে হ্যান্ড নোট দিতে হবে। এটা করা যায়, এটা শুধু বিয়োগ না, চাইলে আমরা যোগও করতে পারতাম। যোগ করলে এখানে প্লাস চিহ্ন দিয়ে দিতাম এবং এখানে যোগ দিতাম। কথা ক্লিয়ার? মানে প্লাস চিহ্ন দিয়ে যোগও করতে পারবো। এটা শুধু কলাম না, এটা আমরা সারি বরাবরও করতে পারবো। তো আমি আপাতত কি বরাবর দেখালাম, কলাম বরাবর। তো চলুন আমি একটু সারি বরাবর দেখিয়ে আসি বিষয়টি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এইভাবে না করে সারি বরাবর কাজটি করতাম, অর্থাৎ প্রথম সারি এবং দ্বিতীয় সারি যোগ করব, অর্থাৎ এরকম এ প্লাস বি, তাহলে এটার সাথে এটা যোগ করে বসাইতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই, এটার সাথে এটা যোগ করতে হবে, অর্থাৎ এম প্লাস এন। কথা কি ক্লিয়ার? তাহলে আমি এখানে কি করলাম, এখানে যে কাজটি করছি সেটি লিখতে হবে। কিভাবে লিখতে হবে, সারির ক্ষেত্রে লিখতে হবে আর, মানে রো। তাহলে R1 নতুন করে সাজাচ্ছি, অর্থাৎ R1 প্রাইম, কিন্তু R1টা কীভাবে সাজিয়েছি, আমি R1-এর সাথে R2টা কী করেছি, বিয়োগ করেছি, অর্থাৎ R1 মাইনাস R2, এটা আমাদের দিতে হবে। কথা কি ক্লিয়ার?
যখন কলাম বরাবর বিয়োগ করেছি তখন সি দিয়েছি, মানে কলাম 1 মাইনাস কলাম, এটা হচ্ছে রো বরাবর অর্থাৎ সারি বরাবর রো বলা হয়, তো রোর কাজ। আমি চাইলে এটাও করতে পারি যে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করে দ্বিতীয়তে বসাবো, অর্থাৎ ব্যাপারটা এরকম করতে পারি যে এখানে করে ফেলি বা এখানে লিখি। দেখেন আমি এটা করতেছি, রো 2 প্রাইম নতুন করে সাজাবো কিন্তু রো 2 থেকে রো 3টা বিয়োগ করে। তাহলে এখানে কি লিখবো দেখি, বি থেকে এখানে এটা বিয়োগ হবে অর্থাৎ বি মাইনাস সি স্ব অবস্থানের উপাদানগুলো ও আগেরটা যোগ দিয়েছিলাম, আচ্ছা দিলাম যোগ, আর ওয়াই মাইনাস কি দেবো, ওয়াই মাইনাস জেড, আর এন মাইনাস কি হবে পি, আর নিচে যেটা ছিল সেটার কোনো কাজ আমি করিনি। তাহলে এবার কি করেছি, সারি বরাবর কাজগুলো করেছি, কি প্রথম দুইটার সারি যোগ করে প্রথমে বসিয়েছি, আর দ্বিতীয় সারির থেকে তৃতীয় সারি বিয়োগ করে দ্বিতীয়টাতে বসিয়েছি, যে প্রাইম মানে নতুন সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে আশা করি বিষয়টি ক্লিয়ার। এগুলো করা যাবে, এটা হলো এক ধরনের বৈশিষ্ট্য। ওকে, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এখন এগুলো কেন করব বা কেন করতেছে, এগুলো ম্যাথ করতে গেলেই আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপাতত জেনে রাখি যে হ্যাঁ এটা একটা নিয়ম বা এটা একটি প্রসেস, কখন ইউজ করব কিভাবে করব এটা আমরা পাবো। তো আশা করি বিষয়টি সকলে ক্লিয়ার হয়েছেন বিষয়টিতে। এখন আমি চাইলে এটা না করে এটাকে অন্য আরেকভাবেও করতে পারি, আমাদের প্রয়োজন অনুসারে আমরা যোগ বিয়োগ যে কোনো কিছুই করতে পারি। যেমন এটাও করতে পারি, আমার মন চাইলো যে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম যোগ করে প্রথমে বসাবো, বা তিনটা সারি যোগ করে প্রথমে বসাবো। তাহলে তিনটা সারি যদি যোগ করি তাহলে আমাকে লিখতে হবে, বা আমি কলাম যোগ করতে যাচ্ছি, এই কলাম এই কলাম এই কলাম, তিনটা কলাম যোগ করে কলাম 1-এ বসাবো, অর্থাৎ এরকম। মানে আমি যেটা করতে যাচ্ছি সেটা আগে লিখে দেবো, না আগে করি। আচ্ছা আমি যেটা করতে যাচ্ছি সেটা এখানে একটু হিন্স দিই, আগে এখানে লিখি, মানে এখানে হিন্সটা দিয়ে দিই। যেটা করতে যাচ্ছি আমি চাচ্ছি কলাম 1 নতুন করে সাজাবো। কিভাবে সাজাবো, কলাম 1-এর সাথে কলাম 2 যোগ হবে, তার সাথে আবার কলাম 3 যোগ হবে, অর্থাৎ তিনটা জিনিস যোগ করে আমি প্রথমে সাজাবো। তাহলে আসুন প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি কিভাবে করা যায়। দেখুন এই একটা কলাম দুইটা কলাম তিনটা, এই কলামগুলো যোগ হবে, তাহলে এর সাথে যোগ হবে এক্স, অর্থাৎ প্রথমটা এরকম হবে এ প্লাস এক্স, তার সাথে আবার হবে এম। তারপরে এখানে কি আছে বি প্লাস হবে ওয়াই, তার সাথে হবে এন। তারপরে কি আছে সি প্লাস জেড, তার সাথে হবে পি। এই কাজটি করেছে, আর বাকি কোনো কাজ করি নেই, করলে লিখতাম এম এন পি, এগুলোর বাকি যা ছিল তাই। অর্থাৎ এই কাজটি করেছি যে তিনটা কলাম যোগ করে কলাম 1-এ বসিয়েছি। এই যে এই লাইন থেকে ভালো করে দেখুন, এই এর সাথে এক্স, এক্স এর সাথে এম, তিনটা জিনিস যোগ হয়ে এক জায়গায়, বির সাথে ওয়াই, ওয়াইয়ের সাথে এন যোগ হয়ে এক জায়গায়, সির সাথে জেড, জেডের সাথে পি মিলে এক জায়গায়, আর বাকিগুলো যা আছে তাই। এই কাজগুলো করা যায় আর কি, মানে দুটি কলাম বা তিনটি কলামের মধ্যে যে কোনো কিছু যোগ বা বিয়োগ প্রয়োজন অনুসারে আমরা এগুলো করতে পারবো। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই আমাদের 7 নম্বর বৈশিষ্ট্যটি আপনারা সকলে বুঝে গিয়েছেন। আর আবারও বলছি, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আমাদের জন্য কোনো সুপরামর্শ থাকলেও সেটি জানাবেন। ওকে, এবার আমরা 8 নম্বর একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। আরও অনেক বৈশিষ্ট্য আছে, এত লাগে না, তারপরেও আপনাদের ইন্টারমিডিয়েট লেভেলে যেগুলো আলোচনা না করলে নয় সেগুলো আলোচনা করছি, আর আপনাদের কোনো কিছু আমি বাদ দিচ্ছি না আশা করি। ওকে, 8 নম্বর, তাহলে আমরা কি শিখে নিলাম 7 নম্বরে? এটা 7 নম্বরের থেকে একটু এক্সটেন্ডেড, অর্থাৎ একটু বর্ধিত করে বিষয়টি, যে আমরা যে কোনো দুটি সারি বা কলাম নিজেদের মধ্যে কি করতে পারি, বিয়োগ করতে পারি, ওকে, বা যোগও করতে পারি। কিন্তু এবার যে কাজটি সেটি হলো এরকম, যে যদি দুটি সারি বা কলামের মধ্যে আমরা যোগ বিয়োগ করব, কিন্তু মনে মনে তার সাথে কিছু একটা গুণ করে তারপরে যদি বিয়োগ করি, তাও মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ বিষয়টি বলতে গেলে আমি কলাম দিয়েই বুঝাই, কলাম দিয়ে বুঝতে সহজ হবে। আমি চাচ্ছি এরকম কলাম 1টা নতুন করে সাজাবো, কিন্তু সাজাবো এরকম যে আমি কলাম 1-এর থেকে কলাম 2টা বিয়োগ করব, কলাম 2 আমি বিয়োগ করতে যাচ্ছি, কিন্তু কলাম 2 এর সাথে আমি এরকম যে একটা 2 গুণ করতে যাচ্ছি, আমার প্রয়োজন হয়েছে, এটা কিন্তু প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন কোথায় হবে সেটা ম্যাথে গিয়ে আমরা দেখব, প্রয়োগের সময় দেখব। এখন
র্যান্ডমলিভাবে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের আপাতত বোঝার জন্যে। তাহলে আমি এই কাজটি করব, এটাও করা যাবে, অর্থাৎ মনে মনে বিষয়টা কি C1 প্রাইম করব, কিন্তু C1 থেকে এটা বিয়োগ, মানে কলাম 1 থেকে কলাম 2টা বিয়োগ করব। তাহলে এর থেকে বিয়োগ হবে এক্স, কিন্তু কলাম 2 এর সাথে আবার কি গুণ অবস্থা আছে 2, তাহলে এটার সাথে মনে মনে 2 গুণ করে ফেলবো, তারপর বিয়োগ করব, অর্থাৎ বিষয়টি এরকম 2x। তাহলে 20 থেকে বিয়োগ হবে y, কিন্তু এখানে 2 একটা গুণ করতেছি, তাহলে মনে মনে একটা 2 গুণ করে 2y বিয়োগ করলাম, c থেকে একটা কি 2z বিয়োগ করলাম, আর বাকি যা কিছু রয়েছে তাই। এটাও করা যায়, এতেও নির্ণায়কের মানের কোনো কি হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, বিষয়টি কি ক্লিয়ার? মানে আমরা কোনো কিছু চাইলে গুণ করে তারপরে বিয়োগ করতে পারবো, তাহলে যোগ করলে আমরা যোগ করতে পারবো। ওকে, আমরা 2টা এখানে গুণ করেছি, এটা না গুণ করে 2 এখানে গুণ করতে পারতাম, বা 3 গুণ করতে পারতাম, বা a গুণ করতে পারতাম, তখন এই সামনেটুকু গুণ হতো। বিষয়গুলো এরকম। যেমন আমি একটু বোঝানোর জন্য আর একটু কাজ করি। মনে করেন a প্লাস 2x, b প্লাস 2y, c প্লাস 2z, এটা রেখে দিলাম, এটা যা ছিল তাই রেখে দিয়েছি। আমি চাচ্ছি এই কলাম 2 আর কলাম 3-র মধ্যে কিছু একটা কাজ করব। আমি চাচ্ছি এরকম কলাম 2টা নতুন করে সাজাবো, কিন্তু কলাম 2-র সাথে আমি গুণ করব কি 3, তার থেকে বিয়োগ করব কি মনে করুন এরকম, তার থেকে বিয়োগ করব হলো কলাম 3টা, এটা বিয়োগ করব। এই জিনিসটা করতে যাচ্ছি, তাও করতে পারতাম। তাহলে কলাম 2-র সাথে 3, তাহলে এটার সাথে 3 গুণ করলে কত হবে 3x, তার থেকে বিয়োগ হবে কলাম 3 অর্থাৎ m। আমি যদি তার সাথে আবার 2 গুণ করতাম সেটাও লিখতে পারতাম 2m। তাহলে একই রকমভাবে y এর সাথে গুণ হচ্ছে আমাদের 3y, আর তার থেকে বিয়োগ হচ্ছে nটা, মানে এই যে এই ঘটনাটা। তারপর কি z এর সাথে 3 গুণ করেছি, তার সাথে বিয়োগ হচ্ছে p, আর তৃতীয় কলামটা আমাদের যা আছে তাই আমরা কিন্তু তৃতীয় কলামের কোনো পরিবর্তন করি নাই, প্রথমেরও করিনি, অর্থাৎ কলাম 2 নতুন করে সাজিয়েছি। এটা আশা করছি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি একদমই বুঝে গিয়েছেন। আর আজ আর বেশি কিছু আলোচনা করছি না, আজকে মূলত আমরা নির্ণায়কের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম পুরো ক্লাস জুড়ে। যদিও এই জিনিসগুলো খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট, যে নির্ণায়কের ভেতরের চ্যাপ্টার ধরার জন্য এই বেসিকগুলো খুবই খুবই ভাইটাল একটা বিষয়, এগুলো ছাড়া আসলে এগোনো উচিত না। তো ঠিক আছে, আপনাদের কাজ হলো বাসায় আজকে যা যা নিয়মগুলো করালাম, এই সকল নিয়মগুলি সুন্দর করে বাসায় নিজে নিজে বুঝবেন, আবার লিখবেন। আর আজকে যারা ফার্স্ট এই ক্লাসটি করছেন তাদের তো অনেক কাজ, কারণ আজকে যারা প্রথমে এই ক্লাসটি করছেন তাদেরকে আমি বলবো এই বিগততে আমাদের আরও এক থেকে আজকে চলে গেল 8টা, অর্থাৎ টোটাল 8টি ক্লাস হয়ে গিয়েছে লেকচার। তাহলে আপনারা কি করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে যারা আগে ক্লাস করেনি তারা একদম শুরু থেকে 1 থেকে 8 পর্যন্ত এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবেন। এতে আপনার 1 দিন 2 দিন 3 দিন যতদিন সময় লাগে, তবে 2-3 দিনের মধ্যে বেশি বেশি করে শেষ করে ফেলা উচিত, এবং আমাদের সাথে চলে আসবেন। তাহলে বিষয়টি হলো তারা এই ক্লাসটি করবেন, আর যারা করেছে তাদের তো ভালো। তাহলে বিষয় হলো বিগত ক্লাসগুলো রিভিশন করা, এবং সরাসরি যদি আপনাদের বই, আমি আবারও বলছি একটা সুযোগ দিচ্ছি, আপনাদের বইয়ের প্রাথমিকভাবে অনুশীলনীর প্রবেশের পরপরেই কিছু ম্যাথ আছে যেগুলোতে সরাসরি বিস্তার করতে বলা হয়েছে। কি করতে? বিস্তার করতে বলা হয়েছে। আপনারা চাইলে সেই বিস্তারগুলো করে ফেলবেন, অর্থাৎ বিস্তারের নিয়মে, যেগুলো সংখ্যা দেওয়া। কিন্তু এরকম ABC দিয়ে যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো আপনাদের আপাতত বুদ্ধি খাটিয়ে করার দরকার নেই, সেগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং খুব সহজ করে দেবো আর কি, সেটা নিয়ে টেনশনে কিছু নাই। সেগুলো সহজ করানোর জন্যই মূলত এই নিয়মগুলি আলোচনা করলাম। তো যাই হোক, আমার খুব ইচ্ছা ছিল আজকে যতগুলো নিয়ম বললাম এগুলোর অ্যাপ্লাই করে একটি উদাহরণ বা গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়ার, কিন্তু ক্লাসটি মোটামুটি অনেকটা দীর্ঘায়িত হয়েছে, আর পেট বেড়েছে, স্টুডেন্টরা তো অনেকটা ক্লান্ত হয়ে গেছে, অনেকে ঘুমিয়ে পড়ছে কিনা জানি না। কি সবাই আছেন এরা? ও আচ্ছা আচ্ছা, কমেন্টে লিখছে আছে। তো ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এইটুকুই কাজ, এই সকল কাজ করবেন। আজ আর কথা বাড়াচ্ছি না। আর শেষমেশ আবারও ওই একই কথা বলতে হচ্ছে যে যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ক্লাস শেষে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করবেন।
আর কোনো সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন। তো যাই হোক, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।